আমার কাছে একটু আসবা, আমাকে সময় দিবা, আমরা দুজন বাইরে ঘুরতে যাব, খেতে যাব। ভাইবো না যে তুমি আমার কাছে এমনি এমনি আসবা, বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব। আমি জানতাম আপনার মন মানসিকতা অনেক নিচু, কিন্তু এতটা নিচু মন মানসিকতার মানুষ আপনি আমি তা জানতাম না। নিজের অসুস্থ ছোট ভাইয়ের বউকে আপনি খারাপ প্রস্তাব দেন। আপনি মানুষ নাকি একটা পশু? আর তুমি রাগ করতেছো কেন? আমি তো তোমার ভালোর জন্যই বলতেছি, রাজি হয়ে যাও। আপনার সাহস তো কম না। শোনেন ভাইজান, আমি একটা কথা বলি আপনাকে, সাপ সাপ কান খুলে শুনে রাখেন। আমার জামাই অসুস্থ বলে কিন্তু আপনি দুর্বল নেই, আমাকে দুর্বল ভাববেন না। আপনি আমার রুম থেকে বের হয়ে যান, নাহলে আপনার এমন অবস্থা করব মানুষকে চেহারা দেখাতে পারবে না। বের হন। তোমার এই অবস্থায় তুমি বিছানায় পড়ে আসছো, আমার অনেক টেনশন হচ্ছে। আমাদের সংসারটা কিভাবে চলবে, আর তোমার চিকিৎসার খরচে বা কিভাবে চালাবো, আমার মাথায় কোনো কিছুই আসতেছে না। মাহি, তুমি এসব নিয়ে চিন্তা করছো কেন বলো তো? ভাইয়া তো আছে, ভাইয়া সব কিছু সামলে নেবে। ভাই আর কত দেখবে আমাদের সংসার বলো? সেই কবে থেকে তো দেখেই যাচ্ছে। তার থেকে বরং আমি বাইরে গিয়ে একটা চাকরি করি। জামাই বিছানায় পচে পচে মরবে, আর বউ চাকরি করার নামে বাইরে গিয়ে ছেলেদের হাত ধরে ঘুরে বেড়াবে, তাই না? ভাইজান, আপনি এগুলো কেমন ধরনের কথা বলছেন? আপনি ভালো করেই জানেন আমি ওই ধরনের মেয়েই না। তুমি যে কেমন মেয়ে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। ভাইয়া তুমি সব কি বলছো? ও যদি চাকরি না করে তাহলে আমাদের সংসারটা চলবে কি করে? তুই এত চিন্তা করতেছিস কেন? আমি আছি না। এনে এইখানে 1,00,000 টাকা আছে, এই টাকাটা দিয়ে আপাতত চল, এরপর যদি আরো টাকা লাগে আমি এসে দিয়ে যাব। কি বলছো ভাইয়া? এতগুলো টাকা তুমি আমাকে দিচ্ছ? তোমাকে আমি বলেছিলাম না ভাইয়া আছে, তুমি কোনো চিন্তা করো না, সবকিছু উনি সামনে নেবেন। হ্যাঁ, তবে একটা কথা আছে, এই টাকাগুলো তোকে আমি এমনি এমনি দিচ্ছি না। এই টাকাগুলোর বিনিময়ে তুই এই বাড়ির তোর ভাগের অংশটুকু আমার নামে লিখে দিবি। ভাইয়া এসব এসব তুমি কি বলছো? আমি যদি তোমার নামে সবকিছু লিখে দেই তাহলে আমি আমার বউ নিয়ে কোথায় থাকবো? কেন? আমি তোকে যে টাকা দিচ্ছি সেই টাকা দিয়ে তুই আর তোর বউ বাসা ভাড়া করে থাকবি। ভাইজান, কেমন কথা বলছেন আপনি? নিজেদের বাড়ি বিক্রি করে দিয়ে বাসা ভাড়া নিয়ে থাকবো? না, এটা হবে না, আমি এটা করব না। আপনি বরং আপনার টাকা নিয়ে যান, আপনার টাকা আমাদের কোনো দরকার নাই। এই তোমার সাহস তো কম না, যেখানে আমরা দুই ভাই কথা বলতেছি সেখানে তুমি একটা মেয়ে মানুষের কথা বলতেছো। ভাইয়া তুমি এটা কি করলে? তুমি আমার সামনে আমার বউয়ের গায়ে হাত তুললে। বেশ করছি। ভাইয়া আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার বিপদের দিনে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ। তুই আমার কি করবি? এমনিতেই তো পঙ্গু, জীবনে উঠে দাঁড়াইতে পারবি কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। শোন, তোর ভাগের অংশটুকু আমার চাই, মানে চাই, আর তুই সেটা আমাকে লিখে দিবি। আর যদি না দিস তুই আর তোর বউ এই টাকার অভাবে মাকে ভাইয়া আমার সাথে এত বড় বেইমানি করবে, আমার এই বিপদের দিনে আমার সাথে এত বড় গাদ্দারি করবে আমি কখনো ভাবতে পারিনি। আরে তুমি মন খারাপ করো না, কষ্ট পেও না। আমি থাকতে তোমার না খেয়ে থাকতে হবে না। আমি কালকে বাসা থেকে বের হব, যে কোনো একটা চাকরির ব্যবস্থা করব। তুমি একটু নিশ্চিন্তে থাকো, একটু রেস্ট নাও, ঘুমাও। এই যাও। কোথায় যাচ্ছ তুই? ভাইয়া, আমি একটা ইন্টারভিউর জন্য যাচ্ছি। তোমার সাহস তো কম না, তুমি সব বাজে পোশাক পরে রাস্তায় যাচ্ছ, চাকরি করতে যাচ্ছ? ভাইয়া, অফিসে জব করতে হলে একটু একটু এরকম স্মার্ট ড্রেস পরতেই হয়। আর তাছাড়া আমার হাজবেন্ড অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমি যদি চাকরি না করি, আপনি বলেন আমার সংসারটা কিভাবে চলবে? সংসার কিভাবে চলবে সেটা আমি দেখবো। তুমি মেয়ে মানুষ, তোমার দেখতে হবে না। তুমি এক্ষুনি ভিতরে যাও, আর গিয়ে সমস্ত বাজে পোশাক খুইলা শাড়ি পরো। না, আমি রুমে যাব না, আমি ইন্টারভিউ দিতে যাব। জবটা আমার দরকার। তোর সাহস তো কম না, তুই আমার মুখে মুখে কথা বলিস আর রাস্তাঘাটে এই সমস্ত বাজে পোশাক পরে বেরোবি আর আমার বাড়ির মান সম্মান নষ্ট করবি। দাঁড়া, চাকরি করার স্বাদ আজকে আমি মিটাই। এত বড় সাহস, বল যাবি চাকরি করতে? তুমি ছাড়ো আমার বউকে। মারতেছি কেন? তুই দেখ, তুই নিজে দেখ, তোর বউ এইসব কি সমস্ত ড্রেস পরে রাস্তায় যাবে চাকরি করতে। তুই জানিস না আমাদের বাড়ির বউ চাকরি করতে পারে না? ভাইয়া আমি ওকে পারমিশন দিয়েছি চাকরি করার জন্য, আর তুমি তো সবকিছুই জানো। আমি পঙ্গু হয়ে ঘরে বসে আছি, আমার সংসারের অবস্থা একেবারে অচল হয়ে গেছে। আর তাছাড়া মায়ের তো একটা ভবিষ্যৎ আছে, এইভাবে আর কতদিন? খোদা না খাস্তা আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে ও কোথায় গিয়ে দাঁড়াবে? তাই আমি ওকে পারমিশন দিয়েছি চাকরি করার জন্য। তুমি ওকে যেতে দাও ভাইয়া, তুমি ওর সাথে এমনটা করো না। না,
আমার বাড়ির বউ কোনোদিন বাইরে চাকরি করতে চাইতে পারবে না। আর তোর বউ যদি আমার কথার অবাধ্য হয়ে চাকরি করতে যায়, আমি বলে দিতেছি তোর বউয়ের পা আমি ভাঙিয়ে রেখে দিব। ভাইয়া কি বলছো তুমি এসব? আমার বউকে মার তুমি কে? আমি কে? আমি এই বাড়ির প্রধান। এই বাড়িতে যা কিছু হয় সবকিছু আমার কথাতেই হয়। আর তোর বউ আর তুই যদি আমার অবাধ্য হোস, তোরে আর তোর বউরে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আগে তো ভাইয়ের কথা খুব শুনতে, ভাইয়ের কথায় আমার গায়ে হাত তুলতে, আমাকে মারতে। ভাই যদি বলতো উঠে দাঁড়াতে উঠে দাঁড়াইতে, ভাই যদি বলতো বসে থাকতে তাই করতে। কোথায় লেখা আছে হ্যাঁ যে বড় ভাই তার ছোট ভাইয়ের বউয়ের চুল ধরে মারবে? কোন নিয়মে লেখা আছে? আরে তুমি পঙ্গু হয়ে বিছানায় পড়ে আসছো, আমার সংসারটার কি বাজে অবস্থা। সে নিজেও চালাবে না, নিজেও সাহায্য করবে না, আর আমাকে একটা চাকরি করতে দিবে না। সে চায় কি? সে চায় তুমি আর আমি যেন না খেয়ে মরি। কি ব্যাপার? তুমি কোন সাহসে খাবার টেবিলের পঙ্গুটা নিয়ে আসছো? তুমি জানো না এখন আমি খাইতেছি? ভাইজান, আপনার ভাই সারাদিনে কিচ্ছু খায়নি, এখন একটু খাইতে চাইলো, তাই ওকে এখানে নিয়ে আসছিলাম। আমি বলছিলাম তোমাকে রুমে বসে খাওয়াই দেই, কিন্তু ও বলল রুমে তো সবসময় বসে খাই, আমাকে একটু টেবিলের চেয়ারে বসে খাও, তাই নিয়ে আসছি। খাবার পাবে কোত্থেকে? শোনো, আমি তোমাদের ক্লিয়ার করে একটা কথা বলতেছি, আমি আমার ভাগের খাবার থেকে তোমাদের আর কোনো খাবার দিতে পারবো না। যতদিন পর্যন্ত আমার এই ভাই তার জায়গা আমার নামে লিখে না দিবে, ততদিন পর্যন্ত আমি তোমাদের একটু সাহায্য করতে পারবো না। ভাইজান, দয়া করে আপনি এরকম করবেন না। আমাকে আপনার খাবার খেতে দিতে হবে না, কিন্তু আপনার অসুস্থ ভাইটাকে একটু খাবার খেতে দেন, ওর তো ওষুধ খেতে হবে। ভাইয়া তুমি সব কি ধরনের কথা বলছো? তোমার যে টাকা তো সেখানে আমারও ভাগ আছে, আমার ভাগের টাকাটা অন্তত আমাকে দিয়ে দাও। আর তুমি সব কি বলছো? বাড়ি লিখে দেবার কথা কেন বলছো? তুমি না বলেছো যে আমরা সবাই মিলে একসাথেই বাসায় থাকবো, তাহলে এখন এসব ভাগাভাগির কথা কেন আসছে? ও বুঝতে পেরেছি, তারপরে এতদিন ধরে তুমি আমাকে মিথ্যে ভালোবাসা দেখিয়েছো, আমাকে তুমি তোমার উপরে ওঠার সিঁড়ি মনে করে শুধু ব্যবহার করে গেছো। বলতে পারিস তাই? তুই আসলে একটা বোকা। আমি তোরে যা বলতাম তুই তাই করতি, আর এর জন্য আমি তোর কাছ থেকে অনেক ফায়দাও নিছি। আমি চাইছিলাম তোরে আরো কিছুদিন ঘুরাবো, কিন্তু আফসোস তুই তো হঠাৎ করে পঙ্গু হয়ে গেলি। তোর জন্য এখন আমার অনেক মায়া হয় রে। ছি ভাইয়া, আপনি না রাফির আপন মায়ের পেটের বড় ভাই, বড় ভাইরা তো ছোট ভাইয়ের মাথার উপরে ছায়া হয়, আস্থা হয়, কিন্তু আপনি আপনি তো অমানুষ। আপনার ছোট ভাই, অসুস্থ ছোট ভাইকে আপনি এইভাবে ঠকালেন, সামান্য একটু খাবার এখন খাইতে দিচ্ছেন না। আপনি কি ভাই নাকি ভাই নামের কলঙ্ক? ভাইয়া তোমার এই বেইমানি আমি কিন্তু মানতে পারলাম না। তোদের জন্য আমার কিছু করার নেই। এক কাজ কর, আমি খাই, তোরা দুজন দেখ। আর তোদের যদি খুব বেশি ক্ষুধা লাগে, রুটি আনছি, রুটি খা। তুমি খাবে না? এখানে রুটি তো একটা, তুমি খাও, তোমার তো ওষুধ খেতে হবে, আমি পরে কিছু একটা খেয়ে নেব, তুমি খেয়ে নাও। নাও। ভাইজান, আপনি এত রাত্রে আমাদের রুমে কিছু বলবেন? লাগবে কিছু? বলার তো অনেক কিছু আছে, কিন্তু তুমি তো বোঝো না। আচ্ছা, তুমি কতদিন এই পঙ্গু স্বামী নিয়ে থাকবা বলো তো? দেখবা যে একসময় তোমার এই পঙ্গু স্বামী মরে যাবে, তুমি অল্প বয়সে বিধবা হবা, তখন কিন্তু তোমাকে না খেয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে। ভাইজান, আপনি কি বলতে চাচ্ছেন? আমি আমার অসুস্থ স্বামীকে এভাবে ফেলে রেখে চলে যাব? আমি তোমারে বলতেছি না যে তুমি রাফিকে ছেড়ে আমার কাছে চলে আসো, তুমি ওর কাছেই থাকবা, শুধু মাঝে মাঝে আর কি আমার কাছে একটু আসবা, আমাকে সময় দিবা, আমরা দুজন বাইরে ঘুরতে যাব, খেতে যাব। ভাইবো না যে তুমি আমার কাছে এমনি এমনি আসবা, বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব, সে টাকাতে তুমি ভালো থাকবা, রাফি ভালো থাকবে, ব্যাপারটা ভালো না? ছি ভাইজান, আমি জানতাম আপনার মন মানসিকতা অনেক নিচু, কিন্তু এতটা নিচু মন মানসিকতার মানুষ আপনি আমি তা জানতাম না।
নিজের অসুস্থ ছোট ভাইয়ের বউকে আপনি খারাপ প্রস্তাব দেন? আপনি মানুষ নাকি একটা পশু? আর তুমি রাগ করতেছো কেন? আমি তো তোমার ভালোর জন্যই বলতেছি, রাজি হয়ে যাও। আপনার সাহস তো কম না। শোনেন ভাইজান, আমি একটা কথা বলি আপনাকে, সাপ সাপ কান খুলে শুনে রাখেন। আমার জামাই অসুস্থ বলে কিন্তু আমি দুর্বল নই, আমাকে দুর্বল ভাববেন না। আপনি আমার রুম থেকে বের হয়ে যান, নাহলে আপনার এমন অবস্থা করব মানুষকে চেহারা দেখাতে পারবেন না। বের হন। এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিছিস? আজকে তোরে আমি। অনেক হয়েছে, অনেক করেছো তুমি। আর না। রাফি তুই? হ্যাঁ আমি। তুমি তুমি সুস্থ হয়ে গেছো? তোমার পা ভালো হয়ে গেছে? রাফি দেখো, তোমার বড় ভাই আমাকে খারাপ প্রস্তাব দিছে, আমার গায়ে বাজে ভাবে ধরছে। তুমি ওকে উচিত শিক্ষা দাও, ওকে মারো। এতদিন ধরে তুমি আমাকে কাঠের পুতুলের মতো নাচিয়েছো। আমার অর্থ সম্পদ, টাকা পয়সা, ইভেন আমার বউয়ের প্রতি তোমার লোভ ছিল। তুমি ভাবতে পারছি না যে তুমি আমার নিজের ভাই হয়ে এতটা নিচ, এতটা নির্লজ্জা, এতটা বেহায়া হতে পারো। ভাই বলতো আমার লজ্জা লাগছে। তুই না পঙ্গু হয়ে গেছিলি? সুস্থ হয়ে কি কথা? পঙ্গু হয়েছিলাম আমি? তোমার কি মনে হয় যে আমি সত্যি পঙ্গু হয়েছিলাম? না, আমি কখনোই পঙ্গু ছিলাম না। আমি শুধুমাত্র এতদিন ধরে পঙ্গু হওয়ার নাটক করছি। আরে যে ভাইকে আমি এতটা বিশ্বাস করতাম অন্ধের মতো, যে ভাইকে এতটা ভালোবাসতাম, যার প্রতি আমার এতটা সম্মান ছিল, সে ভাই ঠিক কতটুকু আমাকে ভালোবাসে, আমার পরিবারকে নিয়ে চিন্তা করে, তা আমার দেখতে হবে না? সব কিছুই এখন আমি দেখতে পারছি, আর সব কিছুই এখন পানির মতো ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে। তোকে বিশ্বাস করতাম, সম্মান করতাম, আর যদি বেইমানি করার হতো, ধোকাবাজি করা হতো, তাহলে পরের মেয়ে করতো। তুমি তো আমার রক্তের সম্পর্কের ভাই, তুমি যে আমার সাথে এত বড় বেইমানি করতে পারবে তা তোমাকে না দেখলে আমি কখনোই জানতাম না। রাফি, তার মানে তোমার কিছু হয়নি, তুমি সুস্থ আছো? হ্যাঁ মাই, আমি সুস্থ আছি, আবার কোনো কিছুই হয়নি। দেখো প্লিজ, তুমি কান্না করবে না, তোমার কান্না থামাও। আজকের পর থেকে তোমার সমস্ত দুঃখের দিন শেষ, এখন থেকে তোমার সুখের দিন শুরু। এতদিন ধরে তুমি এই বাড়িতে থেকে যা যা করতে চেয়েছো পারোনি, এখন থেকে তুমি সবকিছুই করবে। তুমি বাহিরে যাবে, চাকরি করবে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে, কারণ তোমার উপর আমার পূর্ণ আস্থা, বিশ্বাস সবকিছুই আছে। অন্তত নিজের ভাইয়ের মতো বেইমানি তুমি আমার সাথে করবে না। আর ভাইয়া তোমাকে বলছি, আজকের পর থেকে আমাদের ব্যবসা, বাসা সবকিছু তুমি আলাদা করবে, কারণ তোমার মতো ভাইয়ের সাথে একটা মুহূর্ত আমি একসঙ্গে থাকতে চাই না। আর তুমি যে আমার ভাই, সেটা আজকের পর থেকে আমি ভুলে যাবো।